আজকে আমাদের এই প্রোগ্রামের এই পর্বে দুজন বিশেষ অতিথি, আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আবুল হাদি ভাই, যিনি ৯-১০ সেশনের। তিনি বর্তমানে মোহাম্মদ গ্রুপে ম্যানেজার পোস্টে আছেন। এবং আমাদের আরেকজন বড় ভাই আব্দুল্লাহ আল নাইম ভাই, যিনি পিজিএস কোম্পানিতে ম্যানেজার পদে আছেন। তিনি আইপি ১১-১২ সেশনের। আমাদের মাঝে আমাদের ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো, আসসালাম। আমার আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, নাইম শোনা যাচ্ছে। জি জি ভাইয়া, আমি শুনতে পারছি। ওকে। ভাইয়া, আপনাদের দুজনকে ঈদ মোবারক এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা। ঈদ ঈদ মোবারক। মোবারক। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাহ, আচ্ছা ভাইয়া, আছেন? আহ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আমি হচ্ছে প্রথমেই আহ হাদি ভাইয়ের কাছে একটু কোয়েশ্চেন করতে চাই যে ভাইয়া, আপনার তো এই যে জীবনের কতটা সময় পার হলো, জীবনে কতটা একদম স্কুল থেকে শুরু করে এখন বর্তমানে আপনি একটা স্ট্যাবল, আলহামদুলিল্লাহ একটা ক্যারিয়ারে আছেন। তো ভাইয়া, আমি যদি আপনার জীবনের এই যে বিভিন্ন রকমের উত্থান পতন, বা আপনার এই যে বিভিন্ন রকমের, অবশ্যই অনেক চ্যালেঞ্জেস আপনি ফেস করেছেন, আম, অনেক কিছু হয়েছে আপনার জীবনে, আপনার ক্যারিয়ার লাইফে বর্তমানে এখন এই যে আলহামদুলিল্লাহ আপনি সাকসেসফুল। তো যদি আমি একটু আপনার পেছনের গল্পটা যদি একটু জানতে পারতাম সকল কিছু নিয়ে, আচ্ছা, আপনি যদি ফার্স্ট একটু অফ আমাদের অল আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যায়? জি জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাই, অডিয়েবল। নাইম ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। আর আপনি আর মনে হয় কেউ জয়েন বাড়িতে? করবে? হ্যাঁ, আমি বাড়িতে। আর কেউ জয়েন করবে? আর কেউ জয়েন করবে? আহ, ভাইয়া, আমাদের মধ্যে তো ইতিমধ্যে 18 জন হয়েছে। আম, যদি ভাইয়া আপনি শুরু করতে চান, শুরু করতে পারেন আচ্ছা, ভাইয়া। ওকে, পিছনের গল্পটা বলি। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আব্দুল হাদি। আমি রিসেন্টলি মাহমুদ ফ্যাশন ছেড়েছি। আমি আপনার ঈদের পরে একটা 21 তারিখে আমার একটা জয়েনিং আছে সিনিয়র ম্যানেজার হিসেবে আইতে। আর পিছনের ভাইয়া, গল্পটা আপনাকে যদি কংগ্রাচুলেশন ভাইয়া। শুনতে চান তাহলে আমি হলো এসএসসি 2006 ব্যাচ, আর এইচএসসি 2008-এর ব্যাচ। আমার প্রথম ধাক্কাটা আসে হলো সেকেন্ড টাইম, আমি অ্যাডমিশনে সেকেন্ড টাইমে আর কি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। প্রথম দিকে আমার কোথাও চান্স পাওয়া হয়নি, শুধু জগন্নাথ ইউনিভার্সিটি ছাড়া। তো সাবজেক্ট ভালো হয় না, এই কারণে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হইনি। সেকেন্ড টাইম এটা আমার একটা ফেইলিওর আর কি, যে আমি ফার্স্ট টাইম কোথাও প্লেস করতে পারি না। আর আমার হোম ডিস্ট্রিক্ট, আর একটু বলে নিই যে আমার হোম ডিস্ট্রিক্ট হলো যশোর। আমি যশোরের চৌগাছা উপজেলা আমার বাসা। কেউ যদি চৌগাছায় থাকে তাহলে সুবিধা হবে আর কি। তো 2009 সালে আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আইপিতে। এটারও একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। সেটা হলো, আসলে যে কোন সাবজেক্টে ভর্তি হবো এটাই ডিসাইড করতে পারছি না। তো ফার্স্ট অফ অল আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসছি
সিএসসি তে, বাট আমি আইপি তে ভর্তি হয়ে গেছি। আমার এক বড় ভাই আমাকে সাজেস্ট করলো, ভাই তুমি আইপি নাও, চাকরি বাকরির কোনো অভাব নাই, সব চাকরি বাকরি তোমার। তো আমি দেন আইপি তে ভর্তি হয়ে গেলাম। তারপর আমরা তো নতুন, ফার্স্ট ব্যাচ, আমাদের টিচার গুলোও ছিল নতুন। আর মোস্ট প্রবাবলি আমাদের প্রত্যেকটা টিচার আন্তরিক, বাট তাদের ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্সটা একটু কম ছিল। যে কারণে আমরা ফার্স্ট ব্যাচ হিসেবে আমাদের কেরিয়ার গোল সেট করতে, তারপরে কেরিয়ারকে গোলে স্পেসিফিক একটা গোল নিয়ে একটু কেরিয়ারকে ডেভেলপ করবো, সেটা আমাদের একটু সমস্যা হয়েছে। সেটা হলো, আহ, আমি কখনো চিন্তা করি নাই যে মানে আমার ফার্স্ট অফ গোল ছিল যে আমি হায়ার স্টাডি করতে বাইরে যাব, দেন আমি টিচিং প্রফেশনালে আসবো, এরকম একটা প্ল্যান ছিল। তো সেটাও হয়ে ওঠে নাই। আমি ফ্যামিলির চাপে হোক, কেরিয়ারে আসতে হয়েছে, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসতে হয়েছে। তো দেন 2015 সালে আমি স্টার্ট করি আমার এই আরএমজি জার্নিটা। তো তার আগে একটু বলে নিই যে আমি আসলে খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না, কেরিয়ার ওরিয়েন্টেড স্টুডেন্ট ছিলাম না। আমি খুব খেলাধুলো প্রিয় একজন মানুষ। আমি ফুটবল খেলতে খুবই ভালোবাসতাম, এবং আমি একটা টাইম মনে হয়েছিল আমাকে যে আমি ফুটবলটা কেন কেরিয়ার হিসেবে বেছে নেইনি। তো এর পিছনে একটা বলার পিছনে একটা কারণ আছে, সেটা হলো যে আমাদের ডিপ অগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমি কিন্তু ঢাকা যাইনি, কোনো চাকরির চেষ্টাও করি নাই। বিকজ অফ আমার ওই সময় এলাকার দিকে প্রচুর ফুটবল ম্যাচ হচ্ছে, তো আমি আসলে ওইটার দিকে খুব মেতে আছি। আমার কেরিয়ারের কোনো চিন্তা ভাবনা তখনও ছিল না। বেসিক্যালি ক্যারিয়ারের চিন্তা ভাবনাটা আসে আফটার ম্যারেজ 2020-তে, যখন আমার 5 বছর অতিক্রম হয়ে গেছে। আমি ক্যারিয়ারের জার্নিটা 5 বছর শেষ করছি। দেন আমার ক্যারিয়ারের চিন্তা ভাবনা এবং ক্যারিয়ারের যে একটা কিছু করতে হবে 5 বছর পরে, যে আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে, তখন আমি সেট করি। ততদিন অলমোস্ট 5 ইয়ার্স গান। তো এই ইন্টারেস্টিং, আমি একটা প্রফেশনাল লাইফে আমার কিছু চ্যালেঞ্জের কথা একটু বলে নিই প্রথমে। আমি আমার জার্নিটা শুরু করি 2015 সালের জানুয়ারিতে। এটা সম্ভবত এটা ছিল হচ্ছে লি স্পেশাল ইন্ডাস্ট্রিতে একটা নিট আর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। ও এটা ছিল হচ্ছে চাইনিজ বেস একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো এখানে আমি খুব বেশি কিছু শিখতে পারছিলাম না। মানে আমার বস গুলো ছিল ইন্টার পাস, তা আমি এখান থেকে কিছু শিখতে পারছিলাম না। তখন আমি ডিসাইড করলাম যে আমি এখান থেকে মুভ করব এবং একটা ভালো কোম্পানিতে আমাকে যেতে হবে। আফটার 6 মান্থ পরে আমি ইপিকে জয়েন করি। তো আমার সেকেন্ড কোম্পানি হলো ইপিক। এটা আশুলিয়ার সিআইপিএল, কেউ যদি চাকরি করে এখানে বা কেউ পরিচিত থাকে চিনতে পারবে। তো চ্যালেঞ্জটা মূলত, গার্মেন্টসের চ্যালেঞ্জটা মূলত এখান থেকে আমার শুরু হয়েছে। তো এখানে যে চ্যালেঞ্জ গুলো ছিল সেটা হলো ছিল যে আমরা আসলে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপরে কোর্স করছি। মোস্ট অফ দা আমাদের ফোর্থ ইয়ার এবং থার্ড ইয়ারের সাবজেক্ট গুলো ছিল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বেস। তো আমরা আসলে চিন্তা করি কি একটা ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ জব করব, অপটিমাইজেশন করব, সিস্টেম ডেভেলপমেন্ট করব, প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট করব, লিন ম্যানুফ্যাকচারিং এস্টাবলিশ করব, এটা ছিল আমাদের প্রাইমারি গোল। কিন্তু যখন ইপিকে জয়েন করি তখন দেখি যে আসলে বিষয়টা উল্টা। আমাকে জব করতে হচ্ছে, আমি অ্যাজ এ প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে জব করতে হচ্ছে। তো এখানে প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে জবের মেন রেসপন্সিবিলিটি হলো আমাকে প্রোডাকশন ধরে নিতে হবে। এটা ছিল আমার প্রফেশনাল লাইফের প্রথম চ্যালেঞ্জ, যে আমাকে প্রোডাকশন রিলেটেড যত ইস্যু আছে আমাকে কোম্পানি, আমি রিলায়েবল, আমি রেসপন্সিবল প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি ইনশিওর করার জন্য। এটা ছিল আমার লাইফের প্রথম প্রফেশনাল চ্যালেঞ্জ। তা আমি কখনো কল্পনা করিনি। আমি তো মানে আমার মাইন্ড সেট আপ করে ফেলেছি যে আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ জব করবো, আমি লিন ম্যানুফ্যাকচারিং এস্টাবলিশ করবো, আমি সিস্টেম ডেভেলপমেন্ট করব, এটা কোম্পানি ডেভেলপ করব। এটা ছিল আসলে আমার মানে মাইন্ড সেট আপ। বাট যখন এটা প্রোডাকশন ইনভলভ হয়ে গেছে তখন সেই চ্যালেঞ্জ গুলো আসছে। তো এখানে মেন চ্যালেঞ্জটা ছিল কি, যে পিপল ম্যানেজমেন্ট করা। এখানে লট অফ পিপল ম্যানেজ, লট অফ ভেরিয়াস টাইপের যে পিপল আছে, যেরকম এখানে ওয়ার্কার লেভেল 2 থেকে টপ ম্যানেজমেন্ট পর্যন্ত ডিল করতে হয়। এবং আফটার দিন শেষে টপ ম্যানেজমেন্ট আমাকে আস্ক করে যে আপনার প্রোডাকশন স্ট্যাটাস কি, আপনার প্রোডাকশনে ইনশিওর কতটা হয়েছে, এবং মানে রিজনটা কি, ডিটেলস। তো এটা আমার মানে লাইফটাকে 6 মান্থ আমার লাইফটা হেল করে দিয়েছিল। আমি আই ক্যান নট স্লিপ প্রপারলি এই 6 মান্থ। আফটার 6 মান্থ পরে ইনশাল্লাহ আই ওভারকাম দিস চ্যালেঞ্জ।
তো এটা একটা ইন্টারেস্টিং জার্নি ছিল, যার কারণে আমার পরবর্তী যতগুলো ইন্ডাস্ট্রিতে আমি জয়েন করেছি, কাজ করেছি, তো আর আমার কখনো কোনো চ্যালেঞ্জ, মানে ডিফিকাল্টি চ্যালেঞ্জ আমার সামনে আর আসে নাই। তো আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাই, যারা আরএনজিতে কেরিয়ার করতে চায় তারা যেন কঠিন চ্যালেঞ্জটা প্রথমে নেয়, তাহলে বাকি লাইফে বাকি জার্নিটা ভেরি ইজি হবে। তো আলহামদুলিল্লাহ আমি 9 ইয়ার শেষ করে ফেলছি। খুব বেশি আহ, ভালো কেরিয়ার এখনো পর্যন্ত স্টাবলিশ করতে পারি নাই। তো এই তো এ পর্যন্ত আছি। ঠিক আছে, যে অন্য ইয়েতে হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা এখন আব্দুল্লাহ নাইম ভাইকে একটু তার জার্নি সম্পর্কে একটু জিজ্ঞাসা করতে চাই যে ভাইয়া আপনার জীবন সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন, যে আপনার এই যে চ্যালেঞ্জেস, তারপরে এখন যে একটা আলহামদুলিল্লাহ একটা ভালো ক্যারিয়ার, এইসব সম্পর্কে একটু যদি বলতেন ভাইয়া। থ্যাংক ইউ জেবা, থ্যাংক ইউ হাদি ভাইকে এত সুন্দর একটা জার্নি শেয়ার করার জন্য। সেম হাদি ভাইয়ের মতো আমিও সেম কথাই শেয়ার করবো। আমি অত ভালো স্টুডেন্ট ছিলাম না, অ্যাকচুয়ালি আমি থার্ড ছিলাম ডিপার্টমেন্টে লাস্ট থেকে। সো ক্যারিয়ারের কথা যদি বলি, আলহামদুলিল্লাহ ক্যারিয়ারের স্টার্টিং থেকেই মোটামুটি বলা যায় যে আমি সবসময় ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করতাম। স্পেশালি হাদি ভাই যে জিনিসটা শেয়ার করেছে যে প্রথম দিকে হচ্ছে এক্সপিরিয়েন্স টিচার ছিল না আমাদের ডিপার্টমেন্টে, বাট আলহামদুলিল্লাহ আমরা প্রায় 2 থেকে 3 জন হচ্ছে এক্সপিরিয়েন্স টিচার পেয়েছিলাম লাস্টে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে। সো এক্সপিরিয়েন্স টিচার পাওয়ার কারণে যেটা হয়েছে, ওনারা আমাদেরকে কিছু গাইডলাইন দিতে পেরেছেন এবং তাদের যে গাইডলাইন, সেই গাইডলাইনগুলো আমাদের হিউজ পরিমাণ হেল্প করেছে ক্যারিয়ারে। দ্যাট মিনস থার্ড ব্যাচ থেকে আমরা হচ্ছে এ ধরনের কিছু গাইডলাইন পেয়েছি। অ্যান্ড আমার ক্যারিয়ার হচ্ছে অরুণিমা স্পোর্টসওয়্যার লিমিটেডে 2016-তে। অ্যাপ্রক্সিমেটলি নভেম্বরের 20 তারিখ হচ্ছে থিসিস ফাইনাল কমপ্লিট হয়েছে। কিছু প্রবলেমের কারণে আমার 24 তারিখ কমপ্লিট করতে হয়েছে। 26 তারিখ ইন্টারভিউ দিয়েছি, দেন হচ্ছে 1 সপ্তাহ পরে আমাকে কনফার্ম করেছে, তার 1 সপ্তাহ পরে আমি জয়েন করেছি। সো ফাস্ট। সো ওয়েট করার অথবা হচ্ছে এত ইন্টারভিউ দেওয়ার আমি সুযোগ পাইনি। ইভেন এটা ছিল থিসিসের পরে, থিসিসের আগেও আমার জব হয়েছিল। এবং আমি যখন ফাইনাল এক্সাম দেই ফোর্থ ইয়ারে, ফাইনাল এক্সামের সময় বেশ কয়েকটা কোম্পানি থেকে আমার কাছে কল এসেছিল। এই কলগুলো এসেছিল বিডি জবসে আমার সিভি যে ক্রিয়েট করা ছিল সেই সিভি থেকে। তারা হচ্ছে রিকোয়েস্ট করছিল যেন তাদের কোম্পানিতে, সম্ভবত খায়ের গ্রুপে, ইন্টারভিউ দেই, বিকজ তারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টিম সেট আপ করতে চায়। বাট ওটা যাওয়া হয়নি, কারণ এক্সাম রেখে আসলে যাওয়া সম্ভব না। ফাইনাল এক্সাম যশোর থেকে ঢাকায়। আর ক্যারিয়ার সম্পর্কে চিন্তা ভাবনার কথা বললাম, আমি যখন হচ্ছে 2011-তে তো এক্সাম দেই, 2012 থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়। সো 2011-তে যখন সাবজেক্ট চয়েস করব, তখন সাবজেক্ট চয়েসের জন্য অ্যাকচুয়ালি আমি হেল্প নিয়েছিলাম অন্যান্য সিনিয়র সবার সাথে কথাবার্তা বলা ছাড়াও বিডি জবসের। আমি যে সাবজেক্ট চুজ করব সেটার জব সেক্টর কি, ফিউচার কি, সেই জন্য। এবং আলহামদুলিল্লাহ 2011 বা 2012 শুরু থেকেই আমার বিডি জবসে আমার সিভি ড্রপ করা ছিল। এবং প্রতি সেমিস্টার আমি পার করতাম, একবার করে সিভি চেঞ্জ করতাম যে আমার এই সেমিস্টার কমপ্লিট হয়েছে। জবের জন্য হয়তো অ্যাপ্লাই করতাম না, বাট আমার মেইন ফোকাস ছিল জব সার্কুলার। আমি প্রায় জব সার্কুলার চেক করে দেখতাম জব সার্কুলার রিকোয়ারমেন্ট কি। যে জিনিসটা আমরা ফোর্থ ইয়ারে এসে মোস্ট অফ দ্য স্টুডেন্টের কোশ্চেন থাকে, অ্যাকচুয়ালি আমার কি শেখা উচিত, আমার কি জানা উচিত। যে জিনিসটা আমি প্রতি সেমিস্টার এন্ডে যখন আপডেট করতাম, তখন হচ্ছে জব সার্কুলারগুলো চেক করে করে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতাম তারা আসলে কি চাচ্ছে, আমার কিভাবে সেট আপ করতে হবে আমার নিজেকে। আর এটা ছিল মোটামুটি প্রিপারেশন প্রথম দিকে। আর ক্যারিয়ারের কথা যদি বলি, অরুণিমাতে ফার্স্ট স্টার্ট করি আমরা হচ্ছে 3 জন আমাদের ভার্সিটি, আমাদের ডিপার্টমেন্টের। ওখানে অ্যাবাউট 1 ইয়ার 8 মান্থের মতো ছিলাম। দেন আমি ক্রিস্টাল ইন্টারন্যাশনালে জয়েন করি, এটা একটা চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানি। ওখানে প্রায় 2 বছর 2 মাসের মতো ছিলাম। ওখানে আমাকে কাজ করতে হয়েছে প্রজেক্ট সেট আপ নিয়ে। অ্যাকচুয়ালি ওখানে
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যে রিয়েল ফিল্ড যেটা, ওটার আমি পেয়েছি ওখানে। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর পরে জাস্ট ড্রয়িংটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আসতো, এরপরে পুরো ফ্লোর লেআউট, ফার্নিচার থেকে শুরু করে এভরিথিং ড্রয়িং ছিল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে। সেক্ষেত্রে আমি ছিলাম প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সো আমাকে এই ধরনের সব কাজ করতে হতো, বাজেট থেকে শুরু করে যে কোনো কস্টিং, ড্রয়িং, এভরিথিং। সো প্রজেক্ট সেট আপ করা এবং দেন প্রোডাকশন স্টার্ট করা আমার ওখানে কাজ ছিল। আফটার দ্যাট আমি বাংলাদেশে একটা গ্রুপে জয়েন করি, নরবান গ্রুপ। সো ওখানে আমি 5 মাসের মতো ছিলাম। দেন এখন আছি হচ্ছে পেপকো গ্রুপে, বিজিএস, এটা একটা বাইং হাউস, পেপকো গ্লোবাল সোর্সিং, পোল্যান্ড বেসড বাইং হাউস। আমাদের অলমোস্ট 550 মিলিয়ন ডলারের হচ্ছে বিজনেস আছে বাংলাদেশে, এবং আমরা গুডস সোর্সিং করি ওয়ার্ল্ড ওয়াইড, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, কম্বোডিয়া অ্যান্ড ভিয়েতনাম থেকে। সো এখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জব করছি। আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে সাপ্লায়ার ডেভেলপমেন্ট, অর ইটস ওয়ান কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স ডিপার্টমেন্ট, বাইং হাউস বা এই সেক্টরে বলা হয়। আছে সিলেক্টেড তাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। ওভারঅল এতটুকুই। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আম, আমাদের মাঝে বর্তমানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ তাজিম আহমেদ স্যার। আম, তাকে আমি আহ, তার উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত। তো এখন ভাইয়া আমি আহ, কিছু প্রশ্ন করতে চাই। তো প্রথমে আমি একটু আবুল হাদি ভাইয়াকে একটু কোশ্চেন করতে চাই যে ভাইয়া, আম, আসলে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির যে ফিল্ডটা বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর যে ফিল্ডটা, বা এখানে আমরা আসলে কি টাইপের জব করতে পারবো, বা ওভারঅল যেই হচ্ছে একটা ওভারভিউ, তা আপনি যদি একটু আমাদের এই সম্পর্কে একটু বলতেন, বা আমাদের জব সেক্টর, আমাদের জবের রোল গুলো, এগুলো সম্পর্কে যদি আপনি একটু বলতেন আমাদের। ওকে, বেসিক্যালি এখন তো সবাই গভর্নমেন্ট জবের উপরে মাস্টার্স থিসিস করতেছে। যে একজন ইঞ্জিনিয়ার, বুয়েটে দেখলাম যে বুয়েট 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 থেকে দেখলাম যে অনেক ইঞ্জিনিয়ার এখন বিসিএস ক্যাডার হচ্ছে। তো আসলে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা আমি অনেকদিন জানি না, যে তারা এখনো কি ইন্টারেস্ট ফিল করে কিনা, প্রাইভেট সেক্টর গুলোতে ইন্টারেস্ট ফিল করে কিনা। যদি করে তাহলে আমি একটু ওভারভিউ দিই যে আহ, আমাদের এখন বেসরকারি ইন্ডাস্ট্রি গুলোতে কি টাইপের জব আছে এবং কোন কোন সেক্টরে জব করা যায়, আমি একটু ওভারভিউ দিই। বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যারা গ্রাজুয়েশন করে বের হবে তাদেরকে দুটো শাখা রয়েছে, তিনটে শাখা রয়েছে। আসলে দুটো শাখা বলা যায়। একটা হলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, একটা হলো প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ফিল্ড বলতে, বেসরকারি ফিল্ড বলতে 100% মানুষ আরএমজি সেক্টরে বেশি জব করতেছে। এছাড়াও কিছু আহ, অন্য কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, অন্য প্রাণ আরএফএল গ্রুপ আছে। তো এখানেও কিছু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্ল্যানিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সাপ্লাই চেন, সব ইন্ডাস্ট্রিতেই এই 3 ক্লাসের জবই রয়েছে। তো আমি যেহেতু আরএমজিতে আছি, আমি একটু আরএমজির জবের ডিটেলসটা একটু বলি। আরএমজিতে মোস্ট অফ দ্য জব আছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সেকশনে, সেটা হচ্ছে আইই সেকশন। কারণ একটা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি যে জনবল দরকার হয় সেটা হচ্ছে আই। তারপরে আছে প্ল্যানিং, তারপর আছে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট। সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট আরএমজিতে একটু কম এখন, তারপরেও আছে, একটু কম। তো যেহেতু আমি আই এবং প্ল্যানিং এ বেশি আছি, আমি আই প্ল্যানিং নিয়ে একটু কথা বলবো। তো আই এবং প্ল্যানিং এ আই অনেক কোম্পানিগুলোতে আই এবং প্ল্যানিংটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। সেখানে কেউ চাইলে প্ল্যানিং এ জয়েন করতে পারে, কেউ চাইলে আইতে জয়েন করতে পারে। তো বেসিক্যালি শুরু হয় হলো আই এক্সিকিউটিভ বা আই অফিসার এই লেভেলের
ডেজিগনেশন দিয়ে। ম্যানেজমেন্ট ট্রেনিং এখন খুব একটা নেই না, এক্সিকিউটিভ দিয়ে শুরু হয় জব। তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং প্ল্যানিং এ এই দুইটা ডিপার্টমেন্টে যদি কেউ জব করতে চায় তাহলে তাকে এক্সিকিউটিভ দিয়ে শুরু করতে হবে, এবং আস্তে আস্তে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এজিএম, জিএম, দেন অপারেশন ম্যানেজার, প্রোডাকশন জিএম, প্রজেক্ট হেড, সিইও লেভেল পর্যন্ত কেউ যেতে পারে। তো এখানে আহ, আরেকটা বিষয় হলো যে যে জব রেসপন্সিবিলিটি গুলো ধরে রয়েছে, যেটা সেটা হলো যে আইতে বেসিক্যালি প্রোডাকশন ম্যানেজমেন্টটাই আমাদের করতে হয়। কিন্তু এখানে ওয়ার্ক স্টাডি আছে, এখানে প্রোডাকশন প্ল্যানিং, প্রোডাকশন এক্সিকিউশন, তারপরে প্রসেস এক্সেলেন্স, মূলত তিনটা ক্যাটাগরিতে এই জবগুলো করা লাগে। তো প্রথমে হচ্ছে যে এখন আই এক্সিকিউটিভের যেগুলো যে জব রেসপন্সিবিলিটি গুলো রয়েছে সেটা আমি একটু শেয়ার করি। সেটা হলো যে আই এক্সিকিউটিভে যে জব রেসপন্সিবিলিটি রয়েছে সেটার ভিতরে পড়ে হলো যে আপনাকে ফ্যাক্টরিতে অর্ডার কনফার্মেশনের পরে থেকে অর্ডারটা এক্সিকিউট করে ফাইনাল ডেলিভারি পর্যন্ত এখানে আই সবটা সব ডিপার্টমেন্টেই ইনভলভ রয়েছে। তো এখানে স্টাইল অ্যানালাইসিস থেকে শুরু করে অপারেশন ব্লুডিং থেকে অপারেশন ব্লুডিং মেক করা, তারপরে কস্টিং, এসএমবি ক্রিয়েট করা, লাইন লেআউট করা, প্রোডাক্ট লাইন ব্যালেন্সিং করা, টাইমিং স্টাডি করা, ক্যাপাসিটি গ্রাফ ইনশিওর ক্যাপাসিটি গ্রাফ মেক করা, বটলনেক প্রবলেম আইডেন্টিফাই করা, বটলনেক প্রবলেম সলভ করা। তো এগুলো হচ্ছে প্রোডাকশন, যত কিছু আছে এগুলো হচ্ছে প্রোডাকশন রিলেটেড, মানে প্রোডাক্টিভিটি আমাকে ইনশিওর করতে হবে। একটা কোম্পানি যখন অর্ডার নেয়, যেরকম নাইম আছে, আছে বাইং হাউসে, ওনাদের অর্ডার আমাদের ফ্যাক্টরিতে যখন আসে তখন ওনাদের কাছ থেকে আমাদের একটা কমিটমেন্ট আমরা আগেই দিয়ে রাখি। যখন আমরা সেলসটাকে কনফার্ম করি তখন আমরা আগে একটা এসএমবি দিয়ে আমরা আগে একটা প্রোডাক্টিভিটি তাদেরকে দিয়ে রাখি। তো ফ্যাক্টরি এন্ডে হয় কি, ওই প্রোডাক্টিভিটি থেকে বেশি প্রোডাক্টিভিটি ইনশিওর করতে হয়, তা নাহলে মালিকের লাভ হয় না। তো এই কাজগুলো এই আই ইনশিওর করে। উনি ম্যান পাওয়ার বাজেট করে ওই লাইনের এগেনস্টে কত ম্যান পাওয়ার লাগবে এবং প্রোডাক্টিভিটি কত অ্যাচিভ, ম্যাক্সিমাম কত অ্যাচিভ করা যায় এটা নিয়ে উনি কাজ করে। এক কথায় বলতে গেলে যে অপটিমাইজেশন করবে, প্রসেসটাকে ডেভেলপ করবে, প্রসেসের স্পিডটাকে ডেভেলপ করবে, যার কারণে প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ হবে। তো এখানে ভেরি ইন্টারেস্টিং জব। বাংলাদেশে মোস্ট অফ দ্য ফ্যাক্টরি যেটা হয় সেটা হলো আইতে আলাদা আলাদা নেই, প্ল্যানিংকে আলাদা নেই, আবার অনেক ফ্যাক্টরিতে আছে প্ল্যানিং এবং আইকে একসাথে নেই। তো এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো ওভেন ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে নিট ইন্ডাস্ট্রি। ওভেন ইন্ডাস্ট্রি গুলো যেটা হয়, আমার ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স হলো ওভেন ইন্ডাস্ট্রিতে। ওভেন ইন্ডাস্ট্রিতে যে এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হলো প্রোডাকশন ম্যানেজমেন্ট। সেখানে হলো প্রোডাক্টিভিটি ইনশিওর করা, এটাই হলো সবচেয়ে গ্রেট চ্যালেঞ্জ নেই। আর নিড বেস ফ্যাক্টরি গুলো ওরা অটোতেই এমনিতেই সেট আপ হয়ে আসে, ওটা অটোতেই প্রোডাক্টিভিটি ইনশিওর হয়, সেখানে প্ল্যানিং এর জোরটা অনেক বেশি। তো চাইলে যে কেউ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং জব করতে পারে, চাইলে যে কেউ প্ল্যানিং এ জব করতে পারে, স্কোপ রয়েছে এখানে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে এখানে, সেটা হলো যে প্রসেস এক্সেলেন্স, যেটা নাইম করে এখন, যে সাপ্লায়ার ডেভেলপমেন্ট করে। সাপ্লায়ার ডেভেলপমেন্ট হচ্ছে ওনাদের সাপ্লায়ার হলো আমরা, ওনাদের সাপ্লায়ার হলো আমরা, আমাদেরকে ওনারা ডেভেলপ করে কিভাবে, বিভিন্ন মেথড দেয়, বিভিন্ন সিস্টেম ডেভেলপের কথা বলে, যেগুলো অপটিমাইজেশনের কথা বলে, রিসোর্সটাকে অপটিমাইজেশন কিভাবে করা যায়, ওনারা আমাদেরকে এই প্ল্যানগুলো দিয়ে থাকে। তো এখানে একটা ইন্টারেস্টিং জব রয়েছে, সেটা এখনো পর্যন্ত প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আলাদা ডিপার্টমেন্ট এখনো চালু হয়নি। তবে এখন এই যে করোনা এবং হচ্ছে এই যে স্যালারি ইনক্রিজ হওয়ার পরে ফ্যাক্টরি ইন্ডের অনেক কস্টিং অনেক বেড়ে গিয়েছে। এখন ফ্যাক্টরির মালিকরা লিন ম্যানুফ্যাকচারিং এস্টাবলিশ করার জন্য খুবই জোরে সোরে বসেছে, এবং এটাই এখন একমাত্র গোল যে লিন ইস্টাবলিশ করতে হবে, রিসোর্সকে অপটিমাইজেশন করতে হবে, ওয়েস্টেজ কমাতে হবে। এখানে আমাদের গ্রাজুয়েট যারা আছে আইপিতে অনেক কাজ করার সুযোগ রয়েছে। তো আমি এটা বলতে চাই যে যারা আরএনজি তে কেরিয়ার করতে চাই তাদের জন্য ভাস্ট আছে, ফিল্ড রয়েছে এখানে। চাইলে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, চাইলে যে কোনো ডিপার্টমেন্টে যে কাজ করতে পারে। এখানে সাপ্লাই চেইন অনেক ডেভেলপ হচ্ছে,
লিন ম্যানুফ্যাকচারিং অনেক ডেভেলপ হচ্ছে এখন। এখন মালিকরা অনেক লিনের আলাদাই আছে আপনার ডিপার্টমেন্ট করে দিচ্ছে এবং বিভিন্ন প্রজেক্ট বেস কাজ করছে। এখানে আমি আরেকটা কথা বলি, সেটা হলো যে অনেকে প্রজেক্ট করবে, অনেকে থিসিস করবে হচ্ছে ভার্সিটি থেকে গ্রাজুয়েশনের থেকে গ্রাজুয়েশনের যে থিসিসটা আছে, প্রজেক্টগুলো আছে, এইগুলো একটু ভালো করে করার চেষ্টা করতে হবে। কারণ এখন লিন সিক্স সিগমার যুগকে মালিককে একটা প্রজেক্ট নিয়ে ওই প্রজেক্টটাকে হ্যান্ডেল করে একটা রেজাল্ট মালিককে দিতে হয়। এটা এখন সবচেয়ে ইন্টারেস্টিং জব এবং সবচেয়ে পপুলার জব। বাংলাদেশের নেক্সট 2 ইয়ার্সে এর উপরে বেশি কাজ হবে। ধন্যবাদ। অত্যন্ত ধন্যবাদ ভাইয়া। আম, আমি এখন একটু নাইম ভাইয়ের কাছে যেতে চাই। ভাইয়া, আপনি যদি আমাদের একটু মানে আমাদের এই যে ক্যারিয়ার গড়তে আমাদের তো অনেক ধরনের স্কিল বা অনেক ধরনের আমাদের স্কিল ডেভেলপ করতে আবার অনেক ধরনের কোর্স, অনেক ধরনের সার্টিফিকেশন দরকার বিভিন্ন জায়গায় আমাদের হচ্ছে জবের জন্য। আম, এই সব বিষয় সম্পর্কে আপনি যদি একটু আমাদের বলতেন যে আমরা আসলে কি ধরনের স্কিল কি ধরনের কোর্স আমরা হচ্ছে এখন থেকে বা ফার্স্ট ইয়ার থেকে আমরা করা শুরু করতে পারি আমাদের ভার্সিটি লাইফের আইপি রিলেটেড। থ্যাংক ইউ জেবা। অলরেডি সেক্টর সম্পর্কে হাদি ভাই শেয়ার করেছে। সেক্টরের সাথে এটা কিছুটা জড়িত, যেহেতু সেক্টরগুলো হাদি ভাই শেয়ার করেছে যে আমাদের সেক্টর যদি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করি, মোটামুটি ভাবে ফেমাস 4টা সেক্টর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই চেইন, প্ল্যানিং এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ভাইয়া বলেছে সাপ্লাই চেইন একটা সেক্টর। সাপ্লাই চেইন যে কোনো ফিল্ডে যে কোনো সেক্টরে এনি কাইন্ড অফ সেক্টর সব জায়গায় দরকার। প্ল্যানিং প্ল্যানিংও যে কোনো সেক্টরে দরকার। এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এখানে মোস্ট অফ দ্য কেস ডিপেন্ড করে হচ্ছে ড্রয়িং স্কিল। এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যারা ক্যারিয়ার গ্রো করতে চায় অথবা হচ্ছে দেশের বাইরে ক্যারিয়ার গ্রো করতে চায়, সরি, যারা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সেকেন্ড তোমার যে কোশ্চেনটা ছিল যে আমাদের হচ্ছে ফিল্ডগুলোর প্রিপারেশন, কোন ধরনের কোর্স ক্যারিয়ার গ্রোথের জন্য, রাইট? সো কোর্স বলতে আমাদের একটা সিলেবাস আছে। ওই সিলেবাসে প্রতিটা কোর্সের মধ্যে কোন কোন টপিক পড়ানো হবে ডিটেল দেওয়া আছে, রাইট? জি সব ভাইয়া। থেকে ইম্পর্টেন্ট জিনিস আমাদের যে সিলেবাসের কোর্সের মধ্যে যে টপিকগুলো আছে ওই টপিকগুলো সম্পর্কে একটা ধারণা নেওয়া, অ্যাকচুয়ালি ওই টপিকগুলো কোন কাজে লাগে। একজন স্টুডেন্ট যদি যেই সাবজেক্টই হোক, আমি সাবজেক্টের এত বড় বই, 2টা বই 3টা বই বিভিন্ন বই হচ্ছে টিচাররা অ্যাডভাইস করছে, এত কিছু আমার দরকার নেই। সিলেবাস হাতে নিব, টপিক দেখব, টপিকটা সার্চ দিব, এই টপিকটা কি জিনিস, অ্যাকচুয়ালি এই টপিকটার মূলনীতিটা কি, এতটুকু যদি জাস্ট সে আমি রিডিং পড়ে। ভাই, আমি একটুখানি ইন্টারাপ্ট করতে চাই ভাইয়া। হুম, আসলে জুম মিটিং এর সময় তো স্বল্পতার কারণে আসলে হ্যাঁ, আমাদের হাতে মাত্র 2টা মিনিট বাকি আছে। তো ভাইয়া, হুম, আমাদের চ্যাট বক্সে একটা হচ্ছে মানে লিংক, আরেকটা লিংক দেওয়া আছে। তো যদি একটু হুম, কষ্ট করে সবাই যদি সেখানে আবার জয়েন করতো তাহলে আর কি আম, আমরা আমাদের পরবর্তী সেশনটা আরো ভালোভাবে নিতে পারতাম। ওকে। সো মুশফিক যেটা শেয়ার করেছে, জি জি ভাইয়া, জি ভাইয়া, ওকে আমি এটা জয়েন করব। জি ভাইয়া। ওকে, 20 পার্টিসিপেট। সবার হয়তো এই সেকেন্ড লিঙ্কটা জয়েন করতে একটু প্রবলেম হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, অত্যন্ত দুঃখিত যে হচ্ছে আমাদের পুনরায় আবার সেশনটা শুরু করা লাগলো টেকনিক্যাল ইস্যুর জন্য। নো প্রবলেম, আহ, দ্যাটস ওকে। আহ, জি ভাইয়া, জি ভাইয়া, আমরা
আপনি যেটা বলছিলেন যদি দয়া করে হ্যাঁ, আবার। হুম। শিওর। আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডগুলা যে সরি প্রিপারেশন নিয়ে ক্যারিয়ার প্রিপারেশন, রিকমেন্ডেশন, কোর্স, সার্টিফিকেশন, সো এটা নিয়ে কথা বলছিলাম। একটু জাস্ট আমাকে 10টা সেকেন্ড। Done. Okay. সো আমি সিলেবাসের কথা শেয়ার করলাম। এটা হচ্ছে খুবই গুড একটা টেকনিক আমার কাছে মনে হয়। এখান থেকে টোটাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং টোটাল সাবজেক্ট সম্পর্কে একটা মাস নলেজ গ্যাদার করা সম্ভব টোটাল এতগুলা বই পড়াশোনা না করে। সেকেন্ড থিং হচ্ছে কোর্স, রিকমেন্ডেড কোর্সের কথা যদি আমি বলি, অলরেডি আমরা মেজর মেজর কোর্স পড়াশোনা করে আসছি। এখন যদি আমি নতুন কোনো কোর্স করতে চাই ফোর্থ ইয়ারে, থার্ড ইয়ারে অথবা ক্যারিয়ার রিলেটেড, তখন আমাকে চিন্তা করতে হবে আমি কোন সেক্টরে যাব সেটার উপর। আমি যদি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সেক্টরে যেতে চাই, কোনো কোর্সের দরকার নেই, অলরেডি আমরা অনেক কিছু শিখে আসতেছি। কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং এভরিথিং আমরা শিখছি। সাপ্লাই চেইনে যদি যেতে চাই, সাপ্লাই চেইন যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও হচ্ছে ওখানে ঢোকার চেষ্টা করে, আবার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররাও এইটা গ্রাব করার চেষ্টা করে, সো এখানে একটা কম্পিটিশন আছে। সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করব কোর্সেরা তে সাপ্লাই চেইনের 5টা কোর্স আছে, ওই কোর্সগুলো সম্ভবত ফ্রি, অথবা এই ধরনের সাপ্লাই চেইনের কিছু কোর্স আছে। এই ধরনের ফ্রি কোর্সগুলো করার জন্য পেইড কোর্স করার দরকার নেই এই মুহূর্তে। অনেকেই সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার কমপ্লিট করতে বলবে, বাট ওটা এক্সপিরিয়েন্স পার্সনদের জন্য। ফার্স্ট বিগিনিংয়ে এই ধরনের কোনো কিছু দরকার নেই। ফ্রি কোর্স দু একটা করলে এটা যখন সিভিতে অ্যাড হবে, তখন সাপ্লাই চেইন স্টার্টিং বিগিনিং জবগুলো পাওয়ার জন্য ইজি হবে। সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার 1,40,000 থেকে 1,60,000-এর মতো লাগবে, এটা পরে এক্সপিরিয়েন্স হওয়ার পরে 2 বছর পরে করলে সব থেকে বেটার। প্ল্যানিং, প্ল্যানিং এর ক্ষেত্রে কোর্স এরকম কিছু আছে কিনা যে আমার জানা নেই, যদি থাকে এই ধরনের কিছু কোর্স অনলাইনে করে নিলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ডিফারেন্ট ডিসিশন মেকিং টেকনিক, বিভিন্ন কোর্স আছে, লিঙ্কডইনে আছে। লিঙ্কডইনে যে কোর্স আছে, আমি যদি ওই কোর্সের কথা বলি, সবার জন্য 1 মান্থ ফ্রি ট্রায়াল আছে। সো 1 মান্থ ফ্রি ট্রায়াল অ্যাক্টিভ করার আগে যে জিনিসটা করা উচিত, ফার্স্ট বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্স এগুলা চেক করা উচিত যে কি কি ট্রেনিং আছে, আমি কোনগুলা করতে চাই, সেই লিঙ্কগুলো একটা এক্সেল ফাইলের মধ্যে কপি পেস্ট করে নেওয়া উচিত। দেন হিসাব করা উচিত কোনটা কত মিনিটের কোর্স, কিভাবে আমি করব, কিভাবে আমার কমপ্লিট করা যায়। এই জিনিসগুলো যখন হিসাব নিকাশ করা হবে, হিসাব নিকাশ করে দেন আমার ফ্রি যে ট্রায়াল আছে 1 মাসের, এটা অন করা উচিত। অন করে একটানে 1 মাসের মধ্যে বেশ কিছু কোর্স কমপ্লিট করে ফেলা উচিত। সেক্ষেত্রে লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে এই কোর্সগুলো হচ্ছে অ্যাড হয়ে যাবে, প্লাস হচ্ছে আমি সিভিতেও অ্যাড করতে পারবো, এবং আমার ক্যারিয়ার গ্রোথের জন্য বা বিগিনিং ক্যারিয়ার, স্টার্টিং ক্যারিয়ার হোক অথবা মিডল অফ ক্যারিয়ার হোক, সেখানে হচ্ছে ইউজফুল হবে। আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের ড্রয়িং টুলস অ্যান্ড টেকনিক, যেগুলো আমরা হচ্ছে অটোক্যাডে কাজ করি অথবা সলিড ওয়ার্কসে কাজ করি, অনেকে অন্যান্য ধরনের বিভিন্ন ড্রয়িং টুলস নিয়ে কাজ করে, এই টুলসগুলো অ্যাকচুয়ালি কাজ করবে। কারণ আমি এই ধরনের যখন সেক্টরের ইন্টারভিউ দিতে যাব বা এই ধরনের কাজ করতে যাব, তখন চলে আসছে, এর বাইরে আলাদা স্পেশাল কোনো সার্টিফিকেশন দরকার নেই। কারণ স্টিল আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা এমবিএ বা এমএসসির প্রতি অতটা ইন্টারেস্টেড না, বিকজ এখনো যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের ল্যাকিং আছে আমাদের জব ফিল্ডে। আর নেটওয়ার্কিং স্ট্র্যাটেজিস, সো নেটওয়ার্কিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমি যেটা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা স্টুডেন্টরা বা যারা জব করি, আমরা জব সেক্টর জানি হচ্ছে বিডি জবস, সেকেন্ড জব সেক্টর জানি লিঙ্কডইন, বাট
বিডি জবসে আমি জব পোস্ট দেখছি, আমি হয়তো আই লিখে সার্চ দিচ্ছি, আইপি লিখে সার্চ দিচ্ছি, অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার লিখে সার্চ দিচ্ছি। ওই কোডের এগেনস্টে যে জবগুলো আসছে সেই জবগুলা আমি সিলেক্ট করছি। বাট লিঙ্কডইন সবসময় এইভাবে আসে না। বাংলাদেশে যে জবগুলা, সব জব বা সব কোম্পানি লিঙ্কডইনে জব পোস্ট করে না। তাহলে আমি লিঙ্কডইনে কিভাবে আসলে এই বড় বড় পজিশনগুলা, বিভিন্ন ধরনের পজিশন, হট জবগুলা গ্র্যাব করব? কারণ হট জব, বিভিন্ন বাইং হাউসের জব, বড় বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানির জব, এগুলো আসলে লিঙ্কডইন থেকেই আসে। সেক্ষেত্রে স্ট্র্যাটেজি হলো লটস অফ এইচআর এবং নিজের ফিল্ডের যারা আছে এই ধরনের লোকদেরকে হচ্ছে ফলো করা বা তাদেরকে কানেক্ট করা। যখন আমি এইচআরদের ফলো করব অথবা তাদেরকে কানেক্ট করব, আমার ফিডের মধ্যে, আমার যে প্রোফাইলের মধ্যে যখন আমি ঢুকবো, আমি শুধু তাদেরই বিভিন্ন ধরনের জব সার্কুলার দেখতে পাবো। সেকেন্ড হচ্ছে এই যে জব সার্কুলার, কারণ হচ্ছে ওই যে আমি যেটা বললাম লিঙ্কডইনে আমি পাচ্ছি না। সো তাদের পোস্ট থেকে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আসে। যেমন আমার এক কারেন্ট জব কিন্তু আমার এইচআর কোনো বিডি জবসে পোস্ট করে নেই, অথবা হচ্ছে লিঙ্কডইনে ডিরেক্ট জব আকারে পোস্ট করে নেই। সে জাস্ট ডিরেক্ট একটা পোস্ট করেছে, আমার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার লাগবে, এই ধরনের এক্সপিরিয়েন্স লাগবে, দেন হচ্ছে এরকম একটা কোম্পানির জন্য, এবং তার ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল। সে যদি আমার হচ্ছে ফলোতে না থাকতো, আমার কানেকশনের মধ্যে না থাকতো, আমি কিন্তু এই পোস্ট দেখতে পেতাম না, অ্যাপ্লাইও করতে পারতাম না। সো লিঙ্কডইন ব্যবহার ক্ষেত্রে লটস অফ এইচআর হচ্ছে কানেক্ট করা উচিত। অ্যান্ড সেকেন্ড থিং, আমি যখন বের হয়েছি তখনও জানতাম না আসলে বাইং হাউস কয়টা আছে, বায়ার কয়টা আছে। সেক্ষেত্রে ব্র্যান্ড নিয়ে সার্চ করা বা ব্র্যান্ড কি বলে এটাকে, একটু ব্র্যান্ডকে অ্যানালাইসিস করা উচিত। আমি কি স্ক্রিন শেয়ার করতে পারবো আমার? জি 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 ভাই, অবশ্যই। ডিসেবল করা আছে, হোস্ট ডিসেবল অ্যাটেন্টিভ স্ক্রিন শেয়ারিং। ওকে, নো প্রবলেম। আমি নাইম লিঙ্কডইনের পরে টেকনিক বলে, পরে নাইম ওটা পরে দিয়ে দিয়ে উপরে নাহলে অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, আমি স্ক্রিন শেয়ার করছি না, আমি জাস্ট মুখে 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। লিঙ্কডইনের ক্ষেত্রে আমি মনে করেন এইচএনএম হচ্ছে সার্চ দিব, যে এইচএনএম হচ্ছে আমার বায়ার। সো আমি বিভিন্ন বায়ার বা ব্র্যান্ড হচ্ছে সার্চ দিতে চাচ্ছি, যেহেতু আমাদের দেশে গার্মেন্টস সেক্টরের কথা চিন্তা করি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা চিন্তা করি, বাইং হাউসগুলো হচ্ছে আমাদের হট, এখানে স্যালারি, বিভিন্ন ধরনের অপরচুনিটি, ফ্যাসিলিটি সবকিছু বেশি। অথবা আমার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সেক্টর বা কোম্পানিগুলোকে আমি ফলো করতে চাচ্ছি, কারণ কোম্পানিগুলো হচ্ছে বিভিন্ন জব পোস্ট করে। আমি যখন এইচএনএম লিখে সার্চ দিচ্ছি লিঙ্কডইনে, এইচএনএম এর নাম আসছে, আমি ফলোতে ক্লিক করলাম, সাথে সাথে নিচে একটা লিস্ট চলে আসবে সেম ক্যাটাগরি, রিটেল অ্যান্ড বাইং হাউস বা বায়ার হিসাবে, রিটেল বিজনেসের। সেখান থেকে ওই বাই ব্র্যান্ড ব্র্যান্ডগুলোকে হচ্ছে নতুন ট্যাবে আমাকে অন করতে হবে। সো নতুন ট্যাবে যদি আমি অন করি, দেন সেকেন্ড যে কোম্পানিটা নতুন ট্যাবে অন করা, ওখানে আমি ফলো করব, ওটার নিচে আবার প্রায় 8 থেকে 10টা 15টা হচ্ছে কোম্পানি চলে আসবে। এভাবে 10 মিনিট যদি আমি টাইম স্পেন্ড করি, 10 মিনিটে লটস অফ ব্র্যান্ড আমি ফলো করতে পারবো। এবং এরপরে যেটা দেখা যাবে, এরপর থেকে এই যে এইচআরদের পোস্ট এবং বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশে যখনই সার্কুলার দিবে, এই সার্কুলারগুলো ইজিলি আমার নোটিফিকেশনে আসবে, এবং আমি সার্চ দিলেও খুব ইজিলি এই পজিশনগুলো গ্র্যাব করতে পারবো। আশা করি এটাই এনাফ ক্যারিয়ার প্রিপারেশনের জন্য। ভাইয়া, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আম, আমি এখন আব্দুল হাদি ভাইয়াকে একটু কোশ্চেন করতে চাই। ভাইয়া, আম, আমাদের এখনকার বা বর্তমানের জব মার্কেট সম্পর্কে বা জব মার্কেট বিষয়ে আপনি যদি একটু আমাদেরকে কিছু বলতেন, যে আমাদের এখন বর্তমানের জব মার্কেটের অবস্থা, আমরা কি ধরনের, কোথায়, আহ, কিভাবে অ্যাপ্লাই বা কি করতে পারি, আম, কোথায় জব করতে পারি। ওকে, ধন্যবাদ। নাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করেছে। তো সবাইকে আসলে উচিত এগুলো একটু নোট করা। উনি কিন্তু ভালো লাগছে যে লিঙ্কডইনে কিভাবে জব সার্চ করতে হবে, যে স্ট্র্যাটেজি উনি বলছে, দ্যাটস কারেক্ট ওয়ে। আরেকটা বিষয়, আমি আগের প্রশ্ন নাইমের আগের প্রশ্নের থেকে আমি একটু টেনে একটু উত্তর দিতে চাই। সেটা হলো যে
নো নিড টু প্যানিক যে নতুন কোনো কোর্স করা লাগবে কিনা, নতুন কোনো ইয়ে করা লাগবে না। নাইম যথার্থই বলেছে যে অনেক নলেজ আমাদেরকে স্যাররা দিচ্ছে, দ্যাটস এনাফ ফর আস। কিন্তু এখানে কিছু প্রফেশনাল কোর্স আছে যেটা আসলেই খুব ইম্প্যাক্টফুল, কিন্তু সেটা এখন না, একটু এক্সপিরিয়েন্স হইলে এটা নিতে হবে, এখন দরকার নেই। তো এখন যে স্কিল গুলো দরকার আছে আমি একটু বলে দিই। নাইম বলছে অলরেডি, তারপর আমি বলি যে সেটা হলো যে অনেক ভালো কমিউনিকেটর হতে হবে, সবাইকে অত্যন্ত ভালো কমিউনিকেটর হতে হবে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এমন একটা জব গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, সেটা হলো অনেক বটম লেভেল থেকে কাজ করতে হয়। বটম লেভেলের সাথেও যেরকম যোগাযোগ রাখতে হয়, টপ ম্যানেজমেন্টের সাথেও ওইভাবে যোগাযোগ রাখতে হয়। তো এই স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। আর ফ্রেশারদের জন্য বলতে চাই যে তারা কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নাই, শুধুমাত্র স্কিল আপ হতে হবে, কারণ একটা মানুষের কোয়ালিটি সবসময় তার সাথে থাকে। তো কোয়ালিটির ক্ষেত্রে আমাদের যে কোর্সগুলো ছাড়া সিলেবাস আছে, দ্যাটস এনাফ। এবং এর সাথে অটোক্যাডটা যেন সবাই ভালো করে শেখে। আর নাইমের মতো যখন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে হবে, তখন অটোক্যাডটা এসেনশিয়াল, ম্যান্ডেটরি হয়ে থাকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর এক্সেল প্রো মুখস্থ থাকতে হবে, অ্যাডভান্স লেভেলের এক্সেলের কাজ জানতে হবে। আদার যে সফটওয়্যার কাজগুলো আছে এগুলো যখন এক্সপিরিয়েন্স হবে তখন ছাড়া এগুলো শেখার কোনো ওয়ে নাই। সেটা হতে পারে প্ল্যানিং এর সফটওয়্যার, স্যাপ হতে পারে, বিভিন্ন ইআরপি সফটওয়্যার হতে পারে, বিভিন্ন জিএসডি হতে পারে, আরো অনেক যে যে সমস্ত টুলস এবং সফটওয়্যার গুলো আছে, সেগুলো এখন শেখার কোনো সুযোগ নেই। সেটা আপনাকে জব মার্কেটে যেই শিখতে হবে। এখন আমার কোশ্চেনে আসি, প্রচুর জব রয়েছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে প্রচুর জব রয়েছে, দরকার খালি কোয়ালিফাইড লোকজন। কারণ এখনো পর্যন্ত বাইরের অনেক লোক আমাদের দেশে অনেক বড় বড় পজিশনে কাজ করছে। পক্ষান্তরে আমাদের যে জনশক্তি নাই, আমাদের যে কোয়ালিফাইড জনশক্তি নাই, ব্যাপারটা এরকম না। অনেক কোয়ালিফাইড লোকজন অনেক ভালো ভালো জব করছে। তো এখানে হতাশ হওয়ার কিছু নেই। এখানে আহ, আশাটা অনেক বড় দেখতে হবে, পিকচারটা অনেক বিগ দেখতে হবে। অনেক জব রয়েছে। এখন সাপ্লাই সাইড ডিপার্টমেন্টটা অনেক ইনডিস হচ্ছে, এখানে অনেক স্কোপ তৈরি হচ্ছে। আই তো আগে থেকে আছে, প্ল্যানিং আগে থেকেই আছে। এখন নতুন করে যেটা আরেকটা ক্ষেত্র খুব ভালো করে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে লিন ম্যানুফ্যাকচারিং। সো আমি বলবো যে প্রচুর জব রয়েছে, সুতরাং দরকার আমাদের কোয়ালিফাইড হওয়া। কোয়ালিফাইড হতে হলে একটা গ্রাজুয়েশন শেষ করার পরে সব কোয়ালিফাইড নিয়ে টেনশনের কিছু নাই, শুধুমাত্র কোর্সের ভিতরে যা আছে সেটাকেই ভালো করে শিখতে হয়। সেটার ভিতরে এক্সেল, অটোক্যাড, এই দুটো ম্যান্ডেটরি থাকতে হবে, খুব ভালো এক্সপার্ট হতে হবে, আপনি ভালো জায়গায় পৌঁছে যাবেন। আমি মনে হয় উত্তরটা দিতে পারছি। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে অ্যাকুরেট, এত সুন্দর 100%। করে আমাদেরকে আহ, উম, বোঝানোর জন্য। আহ, ভাইয়ার সাথে আমি কিছু জিনিস অ্যাড করতে চাই জি জি নেক্সট ভাই কোশ্চেনে অবশ্যই। যাওয়ার শিওর আগে। শিওর শিওর শিওর। জি জি ভাই অবশ্যই। ভাইয়ার সাথে, ভাইয়া যে কোয়ালিফাইড এর কথা বললো, অনেক জব আছে, কোয়ালিফাইড লোকের অভাব। আমি জাস্ট এক্সাম্পল দিব। আমার জি ভাই। লাস্ট ইয়ারে রিসেন্ট একটা রিক্রুটমেন্ট, আমাদের লিড টেকনিক্যাল অডিটর লাগবে। দ্যাটস ফাইন। সো আমার বস হচ্ছে লিঙ্কডইনে পোস্ট দিল, আই নিড লিড টেকনিক্যাল অডিটর। বাট তার এক্সপেকটেশন, এই লিড টেকনিক্যাল অডিটর, অ্যাকচুয়ালি টেকনিক্যাল অডিটররা কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। সো কোয়ালিটি ম্যানেজমেন্টে এক্সপার্ট হবে, এবং হি ইজ এক্সপেক্টিং অ্যান ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যে এই ধরনের কাজ করতে পারবে। আমাদের ভার্সিটির অনেকে ইন্টারভিউ দিয়েছে এখানে, দেন হচ্ছে অন্যান্য ভার্সিটির বিভিন্ন জন ইন্টারভিউ দিয়েছে, এবং আমি দেখলাম উনি প্রায় 15 জনের মতো ইন্টারভিউ নিয়েছে, বাট উনি ফেড আপ, পাচ্ছি না, আমার লোক পাচ্ছি না। দেন আমি যখন বুঝতে পারলাম কি ব্যাপার, ওনাকে মনে হচ্ছে ফেড আপ, আমি জিজ্ঞাসা করলাম এনি প্রবলেম। সে বললো হ্যাঁ, আমি তো এই পোস্টের জন্য ভালো লোক খুঁজে পাচ্ছি না। আমি বললাম ভালো লোক খুঁজে পাচ্ছি না, ওকে আমি কি একটা সিভি রিকমেন্ড করবো? বললো যে ওকে করো। আমি তখন একটা সিভি তাকে রিকমেন্ড করলাম, এবং সিভি দেখেই উনি বললো একই তো আমি খুঁজতেছি, আমার এই লোকটাই দরকার। এবং তার সাথে উনি 15 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে 45 মিনিট কথা বললো।
এবং সে রিক্রুটেড। ওই পজিশনটা ছিল 1,50,000 to 1,80,000 এরকম স্যালারি। সো ওই ধরনের একটা স্যালারি পজিশন অ্যাপ্রক্সিমেট আমাদের এক্সপিরিয়েন্সের লোক হচ্ছে উনি খুঁজছে, বাট উনি কিন্তু খুঁজে পাচ্ছে না। 200-র উপরে জব, মানে 200-র উপরে হচ্ছে ক্যান্ডিডেট ওখানে ওই পজিশনে অ্যাপ্লাই করেছে লিঙ্কডইনে, বাট পারফেক্ট লোক নেই, সবাই অ্যাপ্লাই করতেছে। সো ওই পজিশনে আমি এখন কাজ করতেছি। আমি কিভাবে কাজ করতেছি? আমি হচ্ছে কারেন্টলি ISO 9001 2015 লিড অডিটর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সো আমি হচ্ছে এটা সার্টিফাইড। সো এই সার্টিফিকেশন কোম্পানি আমাকে করিয়েছে, 5 দিনের কোর্স, দেন এক্সাম দিতে হয়। বাট ওই পজিশনটা যে গ্র্যাব করেছে সে আগে থেকেই সার্টিফাইড ছিল। সো এই ধরনের প্রফেশনাল কিছু কোর্স আছে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের জব খুব একটা দরকার পড়ে না, খুব বেশি পোস্ট নেই, কিন্তু জাস্ট 15-20 হাজার টাকা খরচ করে শিখে ফেললে এগুলো এক্সপিরিয়েন্সদের জন্য। অ্যাকচুয়ালি স্টার্টিং এ এই ধরনের কোর্স কোনো কাজে লাগবে না। তখন হয় কি, এই ধরনের পজিশনগুলো গ্র্যাব করা যায়। কারণ এক্সপিরিয়েন্স আমি বলতে এক্সপিরিয়েন্স বলতে কত বছরের 2 বছর, এক্সপিরিয়েন্স আপনার? 2 বছর, 2 বছর। আচ্ছা। কারণ ফার্স্ট 2 বছরের মধ্যেই হচ্ছে আমার ক্যারিয়ার সম্পর্কে, প্রথম 6 মাসের মধ্যেই ক্যারিয়ার সম্পর্কে আমার প্ল্যান হয়ে যাবে। আমি হয়তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ ঢুকে গেছি, গার্মেন্টসে ঢুকেছি, অথবা হচ্ছে আমি ম্যানুফ্যাকচারিং কোনো কোম্পানিতে ঢুকেছি। যেখানেই ঢুকি না কেন, 6 মাসের মধ্যে আমাকে ডিসিশন নিতে হবে আমি কি মার্চেন্টাইজিং এ যাব, আমি কি গার্মেন্টসেই পড়ে থাকবো, নাকি হচ্ছে আমি প্লাস্টিক কোনো কারখানায় চলে যাব, নাকি ফার্মাসিউটিক্যালে যাব, প্ল্যানিং এ কাজ করব, কোথায় যাব। 6 মাসের মধ্যে ডিসিশন নিতে হবে, কারণ ফ্রেশ অবস্থায় মুভ করা অনেক ইজি। আদারওয়াইজ অনেকের মতো দেখা যাবে 1 বছর 1.5 বছর পরও জব সেক্টর সুইচ করতে হবে, এবং 1.5 বছর পরে আমি আবার ফ্রেশার হিসাবে সেই সেক্টরে জব শুরু করেছি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। জি। হ্যাঁ, আমি আরেকটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই। জি। এখনকার যুগ তো হচ্ছে অটোমেশন। এখন তো সর্বত্রই আমরা সব জায়গায় আমরা অটোমেশনের ছড়াছড়ি দেখি, সর্বত্রই সবকিছু অটোমেটিক চলছে। তো এই যুগে, এই অটোমেশনের যুগে আমাদের আসলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর আমাদের আসলে ইম্প্যাক্টটা কি পড়তেছে, বা আমাদের আসলে কিভাবে আগালে ইন ফিউচার আমরা হচ্ছে জিনিসটাকে ভালোভাবে আমরা ক্যাচ করতে পারবো? আমি বলবো জি ভাইয়া, অবশ্যই। অটোমেশনে ইম্প্যাক্ট যেটা পড়েছে সেটা হচ্ছে অটোমেশনের সাথে সাথে আমাদের ডিমান্ড আরো বাড়ছে। কারণ এই যে অটোমেশন, এটা ক্যালকুলেশন, এটা হচ্ছে প্রপারলি মেনটেন করা, ম্যানেজ করার জন্য আমাদের গ্রহণযোগ্যতা আরো বেড়ে যাচ্ছে। কারণ আমি জেনারেল একজন লোককে দিয়ে যখন এই ধরনের কাজকর্ম বা কোনো কিছু করাতে যাব, তখন সে যতটুকু পারফেক্টলি এই কাজগুলো করবে, একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে আমরা পড়াশোনা করতে করতে অটোমেটিক এই ধরনের বিভিন্ন মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো হয়ে যায়। এবং অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার পড়াশোনা করতে করতে আমাদের মধ্যে অপটিমাইজেশন কথাটা আমাদের প্রতিটা কাজে কর্মে হচ্ছে অ্যাড হয়ে যায়। যে কোনো কিছুই আমরা অটোমেটিক্যালি, ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি হোক, আমরা অপটিমাইজেশন নিয়েই কাজ করি সবকিছু। কারণ আমাদের সাবজেক্টই সেইভাবে আমাদেরকে গ্রো করেছে, এনি কাইন্ড অফ ওয়ার্ক। সো এতে আমাদের বিভিন্ন অপরচুনিটি, অনেক কিছু আরো বাড়ছে, এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের ডিমান্ড বাড়ছে, এবং বিভিন্ন কোম্পানির মালিক তারা আগের থেকে আরো আরো অনেক বেশি বুঝতে শিখছে যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তাদের কেন দরকার। একটা সময় ছিল, সেই গল্প শুনছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার নিলে তো অনেক হচ্ছে টাকা সেভ হয়। তো সে কি করেছে, 2 জন 3 জন বা 6 জন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ফ্রেশার ধরে নিয়ে তার কোম্পানিতে জয়েন করে ফেলছে। এখন অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ফ্রেশার 6 জনকে নিয়ে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে ঢুকাই দিলাম, সে কি করবে ওখানে যে? হুম। না, এসএমপি না, কি, এই কি সে কি, এই জিনিস নিয়েও একটা ভুল ধারণা ছিল মালিকদের মধ্যে। ইভেন এখানে যে স্টুডেন্টরা আছে যারা বসে আছে তাদের মধ্যেও অনেক বড় একটা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে যে যেই সেক্টরের এক্সপেরিয়েন্স শুধুমাত্র সে সেই সেক্টরে কাজ করতে পারবে। কিন্তু মজার বিষয় হলো, অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আমি কখনো গার্মেন্টস শিখিনি। গার্মেন্টসের একটা ফেব্রিক সম্পর্কে আমাকে শিক্ষা দেওয়া হয়নি। আমাকে শিক্ষা দেওয়া হয়েছে বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক সম্পর্কে। দ্যাটস মিন আমি যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি একটা ম্যানুফ্যাকচারিং ফিল্ডে কাজ করতে যাচ্ছি, যেখানে মেশিন আছে, যেখানে মেশিন চলতেছে ওটাই ম্যানুফ্যাকচারিং ফিল্ড। সেটা যদি হয় আরএফএল,
ওয়ালটন, অথবা হচ্ছে যে কোনো মোবাইল ফ্যাক্টরি হোক, যেই ফ্যাক্টরি হোক, মেশিন চলছে, একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছি। আমার সাবজেক্ট থেকে শেখা কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, আমার সাবজেক্ট থেকে শেখা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সেই সাবজেক্টের যে টুলস অ্যান্ড টেকনিক এবং লিনের যে বিভিন্ন মেথোডোলজি আমরা শিখে এসেছি, এই মেথডগুলা আমরা ওই সেক্টরে ইউজ করি। হোয়াট এভার দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট যাই হোক, আমি ওখানে টুলস টেকনিক অ্যাপ্লাই করব, দেন সেই অনুযায়ী আমার আউটপুট আসবে। হ্যাঁ, আমি এখন হচ্ছে ওভেনে এক্সপেরিয়েন্স, নো প্রবলেম। আমি যখন নিটে যাচ্ছি, আমার 2 দিন টাইম লাগবে নিটের প্রোডাক্ট বুঝতে। আমি যাচ্ছি প্লাস্টিক কারখানায়, ওকে, ইঞ্জেকশন মোল্ডিং এর কাজ হচ্ছে, হয়তো 1 সপ্তাহ টাইম লাগবে ইঞ্জেকশন মোল্ডিংটা দেখার জন্য, কোনটার পরে কোন প্রসেস হচ্ছে। ওকে, আমি গ্যাদার করে ফেললাম আমার নলেজ। এরপরে আমি আমার টুলস অ্যান্ড টেকনিক ইউজ করে অপটিমাইজেশন, সেভিংস, কস্টিংস, এভরিথিং কাজ শুরু করে দেবো। দ্যাট মিনস আমি যেই সেক্টরেই থাকি না কেন, আমি ইজিলি মুভ করতে পারবো। অ্যাজ এ এক্সাম্পল, আমাদের অ্যালুমনাইরা অনেকেই যারা প্ল্যানিং এ জব করতো, গার্মেন্টস প্ল্যানিং এ জব করতো, এখন অ্যাক্সেসরিজ প্ল্যানিং এ আছে, অ্যাক্সেসরিজ এর অপারেশনে কাজ করছে। ম্যানুফ্যাকচারিং এ জব করতো ওয়াইকেকে তে আফজাল, আফজাল ওয়াইকেকে তে জব করতো হচ্ছে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এ, ইঞ্জিনিয়ারিং এ। সো সেখান থেকে সে এখন অ্যাক্সেসরিজ এভারি ডেনিসনের অপারেশনে কাজ করছে। কারণ কি, সেম ক্যাটাগরি টুলস টেকনিক সে ইমপ্লিমেন্ট করছে, কাজ করছে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ইজিলি বোঝে, বাংলাদেশি কোম্পানিগুলো আস্তে আস্তে বুঝতে শিখছে। আপনাকে অত্যন্ত ধন্যবাদ। ভাইয়া, আমাদের অডিয়েন্সদের পক্ষ থেকে উম, তাদের আর কি কিছু কোয়েশ্চেন আছে। তো আমি আমি কি বলবো হ্যাঁ হ্যাঁ, আমাদের হ্যাঁ, শিওর। শিওর। কোয়েশ্চেন? জি ভাইয়া। আচ্ছা, প্রথমত আমাদের আহ, ফাহিম ফয়সাল তামিম কোয়েশ্চেন করেছে যে ডাটা সায়েন্সের যে ইম্পর্টেন্স, ডাটা সায়েন্স মেশিন লার্নিং এর আই এর উপর যে আই রিলেটেড বা এর উপর যা ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং যে ইম্পর্টেন্স, সেটা সম্পর্কে আর কি একটু জানতে চাচ্ছে যে এটা আসলে আমাদের আই এর উপর বা আই রিলেটেড কতটা ইম্প্যাক্টফুল, এই দুটা জিনিস, ডাটা সায়েন্স আর হচ্ছে মেশিন লার্নিং। তো আপনাদের মধ্যে একজন যদি আহ, এটার অ্যান্সারটা দিতেন। দাদি ভাই বলবেন? আচ্ছা। না নাই, তুমি শেষ করো। আচ্ছা, ঠিক আছে। সো ডাটা সায়েন্সের ক্ষেত্রে আমি যদি ডাটা সায়েন্স নিয়ে কথা বলি, ডাটা সায়েন্সে কিছু হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হয় অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং। এবং আমাদের মধ্যে হচ্ছে তাপস কাজ করছে অলরেডি ফরেন একটা এয়ারলাইন্সে সে জব করে। সো ও এই ধরনের কাজগুলা করছে। এবং মেশিন লার্নিং, ডাটা সায়েন্স সম্পর্কে আমার খুব ভালো কোনো নলেজ নেই। বাট এই সেক্টরটায় অজস্র অজস্র জব আছে। আমি এতটুকু জানি, আমাদের যে নিজস্ব কাজকর্ম, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট, এই দুইটার যে কম্বিনেশন, এর সাথে যদি আমি কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, এবং মেশিন লার্নিং এর ক্ষেত্রে যে জিনিসগুলা, যেমন কিছু কোর্স আছে বিটাকে, অনেকেই আমাদের সাথে ট্রেনিং করেছিল আমার যতদূর মনে পড়ে সিএনসির উপর। সিএনসি এক্সপার্ট বাংলাদেশে নেই। সো সিএনসির উপর যখন কোর্স করছে তারা, তখন কিন্তু বড় বড় কোম্পানিগুলোতে এই মেশিনগুলোর অপারেশন বা এই জিনিসগুলা মেনটেনেন্স, এই ধরনের কাজগুলা তার জন্য হচ্ছে উন্মুক্ত হচ্ছে, তার জব সেক্টর সাথে থাকছে। এর সাথে এই সেক্টরগুলা ওপেন হয়। ইভেন দেশের বাইরেও হচ্ছে এই সিএনসির হচ্ছে অনেক ধরনের কাজের এক্সপিরিয়েন্সে, সিএনসির এক্সপিরিয়েন্সে অনেক ডিমান্ড। যদি আমি এখনো যদি একটা সার্চ দিই সিএনসি অপারেটর অথবা হচ্ছে সিএনসি টেকনিশিয়ান, এই ধরনের কোনো পোস্ট লেখে, অনেক জব পাওয়া যাবে এবং ডিরেক্ট রিক্রুটমেন্ট হয় বাংলাদেশ থেকে। আমরা যেরকম বিভিন্ন সাবজেক্টের দেখি, সেই ধরনের রিক্রুটমেন্ট বাংলাদেশ থেকে হয়। যেমন আমি যখন হচ্ছে 2014-15 দিকে হচ্ছে বিটাকে কোর্স করেছি, ওই টাইমে ওখানে বিটাকের যে ইঞ্জিনিয়ার ছিল, যে অ্যাকচুয়ালি এগুলো ট্রেনিং দিত বা কাজ করতো ওখানে, সে, আমরা ওখানে কোর্স করার সম্ভবত 2 মাস বা 3 মাস পরে অস্ট্রেলিয়াতে জয়েন করেছে একটা কোম্পানিতে। কারণ প্রচুর ডিমান্ড এই জিনিসগুলো। এতটুকুই আমি জানি এই সম্পর্কে, এর বেশি কিছু না। এই ফিল্ড গুলো এক্সপান্ড হচ্ছে, ডে বাই ডে এটা গ্রো হচ্ছে। মানে এখনো ওরকম শুরু হয় নাই আমাদের দেশে, বাট এটা গ্রো হচ্ছে। কেউ এটা মোস্ট অফ দ্য শিখলে কেস, অবশ্যই ভালো হবে।
মোস্ট অফ দ্য কেস দেখা যায় কি এই ধরনের মেশিন, বড় ধরনের যখন মেশিন আনা হয় এই মেশিনগুলা অ্যাকচুয়ালি ফরেন ইঞ্জিনিয়ার দিয়ে মেনটেন করা হয়। বাংলাদেশে এখনো আমাদের ইঞ্জিনিয়ারদের হাতে এই মেশিনগুলো ছাড়তে অতটা সাহস করে না মালিকরা। প্লাস হচ্ছে আমরা অতটা এক্সপার্ট না হওয়ার কারণে এই জিনিসগুলো আমরা মেনটেন করি না। ফরেন ইঞ্জিনিয়ার প্লাস ফরেন টেকনিশিয়ান যেই কোম্পানি সাপ্লাই দেয় তারাই দেখা যায় এটার মেনটেনেন্স থেকে শুরু করে এভরিথিং তারাই মেনটেন করে। অত্যন্ত ধন্যবাদ ভাইয়া আপনাকে। ভাইয়া, আমরা আমাদের এই সেশনের একদম আহ, শেষ সময় চলে এসেছি। তো আহ, পরবর্তী আমাদের যে সেশনটা আছে সেটার লিংক আমাদের চ্যাট গ্রুপে বা চ্যাট বক্সে দিয়ে দেওয়া হবে। তো আপনারা একটু কাইন্ডলি সবাই আবার পুনরায় পরবর্তী সেশনে জয়েন করেন। আম, তাহলে এখানে আমরা আমাদের এই প্রোগ্রামটা বা এই সেশনটা শেষ করছি। আপনাদের স্কুলে বিদায় সবাইকে করে দেন। সবাইকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, যারা জয়েন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু বলতে চাই লাস্ট, সেটা হলো যে নাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছে, জব সার্চিং, নিজের প্রিপারেশন, এটা যেন নোট করে নিলে এটা সুবিধা হবে। আর অলওয়েজ কমিউনিকেশন রাখবে আমাদের সাথে, এবং যারা আরো সিনিয়র আছে, আরো অনেক ব্যাচ আছে কিন্তু, আর নট অনলি আমরা যে সিনিয়র ব্যাপারটা এরকম না, আরো অনেকগুলো ব্যাচ আছে। তো আমরা আমি বেসিক্যালি পার্সোনালি যেটা চাই যে কমিউনিকেশন বিল্ড আপ যত ভেরি স্ট্রং করে সবাই, তাহলে কি হবে, জব ফিল্ডে দ্রুত প্লেস করা যাবে নিজেকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো ভাইয়ের সাথে আমাদের ভাইয়া আমি একটা কথা বলবো শুধু, সেটা হচ্ছে ইদানিং এখন কমিউনিকেশনে হচ্ছে না। এতদিন ছিল জব সেক্টরে আমরা আপনাদেরকে নক দিলে বা জুনিয়রদেরকে নক দিলে হয়তো আমরা জবের ক্ষেত্রে রেফার করতে পারতাম। আপনি জানেন কিনা আমি জানি না, রিসেন্টলি রিকমেন্ডেশনের দরকার পড়ছে। এবং লাস্ট আমি ২টা কোম্পানি থেকে হচ্ছে call পেয়েছি আমাদের স্টুডেন্টরা যখন হচ্ছে সিভি ড্রপ করেছে সেই স্টুডেন্ট কেমন সেই সম্পর্কে জানার জন্য। স্টুডেন্ট মিন্স সে আসলেই ওই কোম্পানিতে আছে কিনা এবং সে কেমন হবে। আমি খুবই অবাক হয়েছি যে অ্যাকচুয়ালি কমিউনিকেশন এখন কি পরিমাণ দরকার। এবং আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো যে এই দুজনকে ব্যাপারে নক করা হয়েছিল, দুজনের সম্পর্কেই আমার কমিউনিকেশন ছিল এবং আমি ডিরেক্টলি সে আগের কোন কোম্পানিতে ছিল এবং কেন জয়েন করবে কিভাবে জয়েন করবে আমি বলতে পেরেছি। সো এটাও খুব ইম্পর্টেন্ট, যেই কারণে আমরা বলি যে হচ্ছে আমাদের যে এক্সেল ফাইলটা যেটা আছে যে সবার ডাটাগুলো ফিল আপ করার জন্য এই ফিল আপ করতে। কারণ এই ইনফরমেশনগুলো হয় কি একটা কল আসলে ইনডাইরেক্টলি আমি না জানলেও বলা যায় ভাইয়া আপনাকে 5 মিনিট পরে ফোন দিচ্ছি, একটা কল আসছে অথবা কিছু। দেন সাথে সাথে চেক করে ও আচ্ছা ও এখানে আছে এই আছে, হ্যাঁ ও তো এখানে আছে কোনো সমস্যা নেই এই অবস্থায় আছে, খুবই ভালো এই কাজ জানে ওই কাজ জানে, যা কিছু বলার এই ধরনের রিকমেন্ডেশন গুলা করা যায়। তো এটা মনে হয় হচ্ছে ইউজফুল হয় সবার ক্ষেত্রে। তো আপনাকে অত্যন্ত ধন্যবাদ। তো আমরা হচ্ছে তাহলে আমাদের পরবর্তী সেশন গভর্নমেন্ট ব্যাংক জবের সম্পর্কে জানতে আমরা পরবর্তী সেশনে জয়েন করি। আমি থ্যাংক ইউ। আসলে বিদায় নিতে চাচ্ছি। জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। ঠিক হ্যাঁ, আছে, ভালো অত্যন্ত থাকো। ধন্যবাদ আপনাকে ভাইয়া। ভালো ভাইয়া থাকো, আপনি দোয়া করো। জি ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। ভাইয়া, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।